দেখো যে অগ্রমস্তিষ্ক, অগ্রমস্তিষ্কের ক্ষেত্রে পার্ট কী ছিল? সেরেব্রাম, থ্যালামাস, ওকে। এর মধ্যে সবচেয়ে বড় পার্ট কোনটা? সেরেব্রাম। দুই পাশে দুইটা, এইটা হলো সেরেব্রাম। এক একটা প্রতিটাকে বলে কি? হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ার। তো সেরেব্রামের কাজ, এরা কী কাজ করে? মেইনলি আমরা তো বললাম মস্তিষ্কের সকল গুরুত্বপূর্ণ কাজ মেইনলি কে করে থাকে? সেরেব্রামই করে থাকে। এবং যে আমরা বললাম না, যত উন্নত বৈশিষ্ট্য যত মানুষের আছে, অন্য প্রাণীর নাই মানুষের আছে, সেগুলো করে থাকে ফ্রন্টাল লোবে থাকে। আর ফ্রন্টাল লোব কিসের বার? সেরেব্রামের বার। এগুলো তো থাকবে। তাহলে সেরেব্রামের কাজের মধ্যে সেগুলো অবশ্যই যাবে। সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে। চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি যেগুলো ছিল আমাদের ফ্রন্টাল লোবের কাজ, ইচ্ছাশক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানবিক বোধে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। ওকে। এবং বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে, বুঝছো? ওই যে অর্থাৎ বাক শক্তি বলতে কি? যে কথা বলার শক্তিটা, সামর্থ্য। দেহে সব অস্থিক পেশির কার্যাবলী বা কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এইটা একটু কনফিউশন হবে একটু পরে। এইটা একটু লাইনটা ভালো করে মনে রাখতে হবে, কারণ নিচে আরও একটা লাইন আছে সেম অনেকটাই। তো কোনটা কীভাবে বলছে এই বলার প্যাটার্নটা একটু মনে রাখতে হবে। তারপরে তাই মস্তিষ্কের সেরেব্রাম কর্টেক্স সেভাবে অঞ্চল আঘাতপ্রাপ্ত হলে মানুষ কী হবে? পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, বিকল হয়ে যায়, তাই না? যেমন আমরা প্যারালাইজড হয়ে যায়, এগুলো হয়ে যায়। এখন যার ফেসিয়াল প্যারালাইজড হলে মুখ বাঁকা হয়ে যায়, বুঝছো না? তো ব্রেনের বিভিন্ন কর্টেক্সের মানে ব্রেনের বিভিন্ন লোবের ক্ষেত্রে বিভিন্ন ইঞ্জুরি হলো সেই জায়গায় যে মানে যে কেন্দ্রটা আছে আর কি, বাক কেন্দ্র বলো, শ্রবণ কেন্দ্র বলো, যেটার যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটা লস হয়ে যাবে, সেই অ্যাক্টিভিটিটা লস হয়ে যাবে। এখানে তো অনেকগুলো কাজ আছে, এগুলো মনে রাখতে। হ্যাঁ, মনে রাখতে হবে। এমনি মুখস্থ করবো? হ্যাঁ, এমনি মুখস্থ করবা। তারপরে যে এমসিকিউ পর্যন্ত বলেই দিলাম যে যত উন্নত বৈশিষ্ট্য আছে, কত ক্লাসে বলছিলাম, সেগুলো এখান থেকে আছে। চিন্তা শক্তি এগুলো মানুষের আছে ভালো, ইচ্ছা শক্তি। এইদিকে যেগুলো আছে, আবার এই যে এইদিকে সব মুখস্থ করতে হবে, সবই মুখস্থ করতে হবে। তো উল্টা পাল্টা মুখস্থ করলো তো উল্টা পাল্টা বোঝার উপায় আছে, একটু করে বলতেছি, একটু দেখ বলতেছি, মানে একটু ভালো করে মনে রাখতে হবে। আর কিছু কোরিলেটেড করার বিষয় আছে, ওগুলো বলে দিতেছি। থ্যালামাস, থ্যালামাস তাহলে প্রত্যেক সেরেব্রাম হেমিস্ফিয়ার সেরেব্রাল মেডুলার অবস্থিত, বা মানে আসলে প্রতিটা জিনিসের তো দুটা অংশ থাকে, কর্টেক্স আর মেডুলা। তো নিচের দিকের অংশ মেডুলা মানে কি ভেতরে না, মাঝে। তো মেডুলায় অবস্থিত গ্রে ম্যাটারে গঠিত এক একটি ডিম বা কর্মফুল কি বলা হয়? তার থ্যালামাস কোন ম্যাটারে গঠিত? এইটা মনে রাখতে হবে। এবং এটা হলো সেরেব্রামের কোন অংশে? ভেতরের অংশ। তো মেডুলার দিকে থাকে। প্রতিটার পাশে কটা করে থাকবে? একটা করে থাকবে, দুইটা অংশ থাকবে থ্যালামাস। ওকে, দুইটি থ্যালামায় এক বছর বহু বছরে একটি কী দ্বারা যুক্ত থাকে বলো তো? যোজক দিয়ে যুক্ত থাকে। কাজটা মনে রাখতে হবে। কাজটা কীভাবে মনে রাখবো? মনে করো একটা মানুষ ঘুমন্ত অবস্থায় আছে। মনে করো যে তুমি তুমি তো আসছো, কারণ তুমি মনে করো যে ওই সীমা মনে করো আসে ঘুমায় আছে, বুঝছো? ঘুমের ভিতরে ঘুমায় আছে। তো আমরা সবাই এখন শুরু করে পড়া, ওকে পাঠাই দিছি, দেখো তো কী অবস্থা। যায় মারছে একটা গালে থাপ্পড়, দেখা নাই কিছু না, ডাকছে ওঠো নাই, গালে একটা থাপ্পড় মারছে, বুঝছো? তাহলে ঘুমন্ত মানুষকে গালে থাপ্পড়, ঘুমন্ত মানুষকে গালে থাপ্পড় দিলে কী করতে পারে বলো তো? যখন থাপ্পড় দিলা তার মানে কি হবে? থাপ্পড় দেওয়ার সাথে সাথে স্পর্শ তো লাগছে না, তাহলে আগে স্পর্শ হবে। থাপ্পড়ে একটা কি চাপ আছে কিনা? প্রেশার পড়বে, তারপর ব্যথা হবে কিনা? তাহলে থাপ্পড় দিলে স্পর্শ হবে, চাপ লাগবে, যন্ত্রণা হবে। ওকে, তারপরে দেখো এখন কি বলতো, এই যে ওই যদি তখন ঘুম থেকে উঠবে, উঠে তো প্রথমে তো কি হবে বলতো? প্রথমে তো আশ্চর্য হয়ে যাবে, অবাক হবে না, আমাকে থাপ্পড় দিল হঠাৎ করে। ওকে, এখন কত তাহলে ঘুমন্ত মানুষকে, এখন দেখো তার আগে তাহলে যখন আমি থাপ্পড় দিলাম তখন কি ঘুমে থাকবে না জাগনো হবে? তাহলে এই যে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা বা হঠাৎ জাগিয়ে উঠবে না? ওকে, যখন উঠবে তখন কি বলতো, সাথে সাথে তো বুঝতে পারবে না কী হলো কী হলো। তারপরে পরক্ষণে বুঝতে পারবে যে ওখানে নোমান গেছে, নোমানকে থাপ্পড় মারছে। তার মানে
পরিবেশের সম্বন্ধে সতর্ক করে তোলে। পরিবেশ সম্পর্কে বুঝতে পারলো না স্পর্শ তারপরে এগুলা না ইয়ে দেওয়া হয়, Parietal ফ্রন্টাল লোব দেওয়া হয়। প্যারাইটাল কোথায়? ও প্যারাইটাল সরি। কোথায় দেখো হ্যাঁ, স্পর্শ, cerebrum এর ব্যথা, parietal উষ্ণতা ইত্যাদি। কোনটা? প্যারাইটাল। ব্যথা, স্পর্শ, উষ্ণতা শোনো দুটোই থাকে। ব্যথা এখানে কারো কথাগুলো আর এখন কথা এক আছে কি স্পর্শ এক। ব্যথা, চাপ, যন্ত্রণা তো একই না? স্পর্শ, যন্ত্রণা। এখন এই তিনটা একসাথে থাকবে, বুঝছো? এরকম থাকবে তো ওখানে আছে। ওখানে আছে হলো ব্যথা, স্পর্শ, উষ্ণতা। তো এইটা একটু বুঝতে হবে যে আমি মানে যেভাবে দুইটা বলতেছি- সম্মিলিতভাবে কাজ করে নাকি? না এভাবে এককভাবে দিবে থ্যালামাসের কাজ কি, কাজ তো আপনি করে এটা কি শুধু বাট হঠাৎ ডাইরেক্ট এফসি এফসি করে দিবে, আপনাদের ক্ষেত্রে নাকি আকস্মিকভাবে যে ঘটনাগুলো ঘটে থাকে? সেটা এভাবে মনে রাখতে হবে এভাবে যে না। থ্যালামাসের ক্ষেত্রে এই এই কাজগুলো আছে, কমন পড়তে পারে বাট তোমাকে বুঝতে হবে যে এই যে কথা না, জিনিসটা মানব দেহে কেমন ফাংশন করে, মানে দুইটা একত্রে হয়ে একটা কাজ করে নাকি? হ্যাঁ একই কাজ করতে পারে, দুইটা কোয়ালিটির করলেন একটা সাথে একটা সিগন্যাল পাস হয়, কানেক্টেড হয়। তো একটা দেখো তাহলে এইগুলো হয়, তারপরে কি হবে পরিবেশের সাথে তার একটা সম্পর্ক হবে, মানে বুঝতে পারবে। তারপরে উঠার পরে সে কী বলবে বলো তো, যে ব্যক্তিত্বের অভাব আছে মানুষের তো ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণে প্রকাশ করছে না, ভালো ছেলে হলে সাপোর্ট দিত, টাকা টাকা দিত আস্তে আস্তে, তাহলে তো ওর ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণের বহিঃপ্রকাশ করছে না, ভালো হও। তাহলে কি হয়েছে এখানে, ওই ভাই রাত 3টার সময় একদিন এমনি ইয়ে করে ভালো আছো রাত আমাদের 3টা 3:30 আমরা ডাক দিয়ে তুলে ভালো আছো। তাহলে বুঝতো এটা মনে থাকবে, ঘুমন্ত মানুষকে থাপ্পড় দিয়ে জাগিয়ে তোলা, থাপ্পড় দিলে কি হবে, স্পর্শ হবে, চাপ হবে, যন্ত্রণা হবে। জাগিয়ে তোলে কি হবে, প্রথম ওইটাই তো অবাক হয়ে যাবে, মানে ঘুম থেকে উঠবে, তার পরিবেশের সাথে তার একটা বুঝতে পারবে যে না লোমান আসে, লোমান আসার পরে সে কি বলবে যে এর ব্যক্তিত্ব ভালো আছে। হ্যাঁ। তাহলে দেখো এখন হলো হাইপোথ্যালামাস, এটা নিয়ে পড়ছি বাড়ি বলছি যে হাইপোথ্যালামাস একটা কি গ্রন্থি, তাই না? এখান থেকে বিভিন্ন হরমোন নিঃসরিত হয়। Okay. এই থ্যালামাসের ঠিক নিচে অবস্থা, হাইপো মানে কি, হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচে, এটা কি দ্বারা তৈরি, গ্রে ম্যাটার দ্বারা তৈরি, এবং অন্তত 1 ডজন পৃথক অঞ্চলে বিভক্ত থাকে, অনেকগুলো পৃথক অঞ্চলে বিভক্ত থাকে, অংশগুলো সুনির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে, এক এক জায়গা থেকে এক ধরনের, মানে এক এক জায়গায় এক এক ধরনের কাজ হয়, এবং এটা হচ্ছে গ্রন্থি, এখান থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ ঘটে। হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের সাথে কিসের সাথে যুক্ত থাকে বলো তো, পিটিউটারি। পিটিউটারি আবার কয়টা, দুইটা, একটা হলো সামনে, একটা হলো পিছনে, অ্যান্টেরিয়র পিটিউটারি, একটা হলো পোস্টেরিয়র পিটিউটারি, পশ্চাৎ, একটা হলো সম্মুখ। ওকে, এটাকে কি গ্রন্থিরাজ বলে? কোনটা? হ্যাঁ মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড বলা অনেক আছে। তাহলে এটি কি বলতো, লিম্বিক সিস্টেম, অর্থাৎ এটা উপরে না সবার, দেখা যায় সবার উপরে, আর এইটাই দেখা যায় সবগুলাকে নিয়ন্ত্রণ করে অধিকাংশ গ্রন্থিকে। তা এখানে বিভিন্ন ট্রপিক হরমোন নিঃসরণ, আমরা সেদিকে দেখবো। হ্যাঁ এগুলো বিভিন্ন ট্রপিক হরমোন নিঃসরণ হয় এখানে। ট্রপিক হরমোন মানে কি, যে হরমোনগুলো অন্য কোনো গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছো? এখান থেকে মানে অনেক নিঃসরণ হয়। তাহলে এটি লিম্বিক সিস্টেম, অর্থাৎ সহজাত প্রবৃত্তি যেগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করে, আচরণগত আবেগ সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণে এর মূল কাজ, মূল অংশ। কাজগুলো কি কি, তারপর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসাবে কাজ করে, এটা মনে রাখতে হবে। দেহতাপ নিয়ন্ত্রণ করে, এগুলো বলছিলাম, বলে নেব না, এগুলো বিভিন্ন ভিডিও বানাই, দেখছো হয়তো বা, তাপ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কি, আমাদের দেহের যখন তাপমাত্রা বেড়ে যায়, যেমন জ্বর আসে যখন, ঠিক আছে, জ্বর আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমাদের শরীরে নিঃসরণ হয়, বুঝছো, পাইরোজেন ক্ষরণ হয়, বা টিস্যু ন্যাক্রেটিক ফ্যাক্টর, কি ভুলে গেলাম, ঘুম হয়নি তো মনে হয়, ভালো লাগে। যাই হোক, এই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ক্ষরণ হয়, এটা সিগন্যাল পাঠায় কোথায়, হাইপোথ্যালামাস। তখন হাইপোথ্যালামাস বুঝতে পারে যে শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, তখন হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা কমানোর জন্য প্রয়োজনীয় কাজ করে। কি করবে, রক্তনালীগুলো শিথিল করে দিবে, মানে কী করবে, তো যখন জ্বর আসে তখন এই করতে কী হয়, তখন এইটা সংকোচন প্রসারণ বাড়িয়ে দেয়, কাঁপুনি তৈরি হয় আমাদের শরীরে, বুঝতে পারছো? জ্বর আসলে কী হয়, শরীর কাঁপে না, এরকম হয়, অর্থাৎ তাপমাত্রা দেহ থেকে বের করে দেয়, এরকম একটা অবস্থা। তারপরে দেখো, এই যে ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ প্রবৃত্তির কেন্দ্র হিসাবে কাজ করে। এই যে এটা সহজাত প্রবৃত্তি যেটা বললাম, অর্থাৎ আমাদের এই যে নেচার যেগুলা, ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, ঘাম হয়, ঘুম হয়, রাগ হয়, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, উদ্বেগ, বুঝছো? অর্থাৎ পীড়ন মানে পীড়ন বোঝো না,
অনেকটা পীড়া বা যন্ত্রণার মধ্যে টাইপের, তো নিপীড়ন পীড়ন বল না এরকম। তো এই যে এগুলা তাহলে মনে রাখবা, যেটা কি যে মনে রাখতে পারো বলো তো? এটা মনে রাখতে পারো যে বর্তমান জেনারেশনের প্রেম ভালোবাসা দিয়ে মনে রাখতে পারো না, না। তার কারণ যদি তুমি প্রেম করো তাহলে কি হবে বলো তো? ক্ষুধা তৃষ্ণা ঘাম তোমার কিছু আসবে। এখানে কোনো ঘুম হবে না, রাত জেগে কথা বলবা, ঠিক আছে? ক্ষুধা লাগবে বেশি। হ্যাঁ, খাওয়ার ই থাকবে না, মানে খাওয়ার কথা মাথায় আসবে না। পরে যখন কথা বলা শেষ হবে প্রচণ্ড খিদে লাগবে, ঠিক আছে? গলা শুকাতে পানি খাওয়ার সময় থাকবে না। ওকে, তারপরে মাঝে মধ্যে কী হবে বলো তো? ঝগড়া বিরোধ হবে। ঘাম। হ্যাঁ, তাই এমনিতে তো ভালো লাগা ঠিক আছে, ভালোবাসা হয়েছে, বুঝছো? ওকে, দেন তারপরে মাঝে মধ্যে ঝগড়া বিরোধ হবে, তখন কি হবে? রাগিয়ে ঘামি যাবে, রাগিয়া ঘামি যাবে। প্রেম আর তো পীড়া আছেই, বুঝছো? হ্যাঁ, তার সাথে কি ঘৃণাটাও, যেখানে ভালোবাসা আছে ভালো লাগা আছে সেখানে ঘৃণা আছে, সেখানে কি আছে? উদ্বেগও আছে। সো প্রেম ভালোবাসাতে মনে রাখবা, প্রেম ভালোবাসাতে সে কোনটা যায় বলছিলাম, মনে রাখবা। তারপরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এগুলো একটু বললাম যে নিয়ন্ত্রণ করে অন্যান্য গ্রন্থগুলো, বুঝছো? ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামে দুই ধরনের নিউরো হরমোন সরাসরি তৈরি হয়। এগুলো বলছিলাম যে এগুলা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে পিটুইটারির দিকে জমা থাকে এবং তা অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে জমা থাকে। কোনগুলা? ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন, বুঝতে পারছো? ওকে, ভ্যাসোপ্রেসিনকে বলা হয় এডিএস, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। পড়েছিলাম হয়তো নাকি? ওই ইয়েতে রক্তে পড়েছিলাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন, রক্তের মধ্যে পড়েছিলাম। আচ্ছা, ব্যারোসিপ্টারের সময় পড়েছিলাম এটা। তাহলে বুঝলা? তাহলে হাইপোথ্যালামার কাজ কি? হাইপোথ্যালামাস তো এমনি জানি একটা গ্রন্থি, বিভিন্ন হরমোন ক্ষরণ করে, যেগুলো ট্রফিক হরমোন অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাছাড়া আমাদের এখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ হয়, একটা হলো ভ্যাসোপ্রেসিন, একটা হলো অক্সিটোসিন। ভ্যাসোপ্রেসিন অপর নাম কি? অ্যান্টিডায়োটিক হরমোন বা এডিএস হরমোন। ওকে, এগুলো আবার পশ্চাৎ পিটুইটারি গিয়ে জমা থাকে। তাছাড়া কাম কি? হাইপোথ্যালামাসের কাজ হলো যে প্রেম ভালোবাসার সময় এগুলো সবাই সহায়তা করে। কীভাবে? না ঘুমাতে সহায়তা করে, রাগ করতে সহায়তা করে, ভালো লাগাতে সহায়তা করে, আবার ঘৃণা করতেও সহায়তা করে, বুঝছো? এইগুলো সবগুলোতে উদ্যোগ তৈরি করতে সহায়তা করে। বেশি রাগ হয়ে গেলে ঘামতেও সহায়তা করে, বুঝছো? তাহলে এইগুলো করে আর কি। তারপরে হলো মধ্য মস্তিষ্ক, অর্থাৎ এটা অতটা মানে মাঝে ছোট একটা জিনিস, অর্থাৎ অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ককে কানেক্ট করে। হাইপোথ্যালামাসের নিচে সেরেব্রামের সামনে ছোট এবং সংকুচিত অংশ কি বলা হয়? মধ্য মস্তিষ্ক বলা হয় বা মেসেনসেরিয়াম বলা হয়। এগুলো একটা দেখবা, এই পার্টগুলো দেখবা, টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, আর একটা কি আছে? কর্পোরা কর্ডেরিমা। এগুলো একটা দেখবা, তেমন কিছু না, ইম্পর্টেন্ট না। যে পশ্চাৎ মস্তিষ্ক, এটা একটা দেখতে হবে। এটি মস্তিষ্কের পিছনের অংশ থাকবে। পশ্চাৎ মস্তিষ্ক এটা তিনটা অংশ ধরে একটা সেরেবেলাম, পন্স, একটা হলো মেডুলা অবলাঙ্গা। সেরেবেলাম কাকে বলা হয়? এটা বলছিলাম, এটা সেরেব্রামের মতোই দেখতে অনেকটা, তাই না? এরও দুইটা পার্ট আছে, যে এটি পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। সেরেব্রাম হেমিস্ফিয়ার নিচে অবস্থিত, কুণ্ডলিত দুটি সমগোলার্ধে গঠিত। ওই যে ইয়ের মতো সেরেব্রামের মতো দুইটা পার্ট আছে না, গোলার্ধ আছে না, এটাও দুইটা গোলার্ধে বিভক্ত, দুইটা সমান এবং দুইটা সেরেব্রাম যেমন একটার সাথে একটার সাথে কানেক্টেড থাকে না, এটাও কানেক্টেড থাকে। তো এইটা যার সাথে কানেক্টেড থাকে তাকে কী বলা হয়? ভার্মিস বলা হয় থাকে। ওকে, ছবি টবিগুলো অ্যাড করা হয়নি। এটি ক্ষুদ্র যোজকের সাহায্যে কি যুক্ত থাকে আর কি, ও ভার্মিস নামক ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত থাকে। তাহলে সেরেব্রামের বাইরের অংশ কী হবে বলো তো? গ্রামিটার ভেতর অংশ কী হবে? অর্থাৎ ব্রেইনের মতোই, মানে আমাদের সেরেব্রাম, কিন্তু স্পাইনাল কর্ডের ক্ষেত্রে উল্টা। তাহলে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সেরেব্রামের গড়ন কত? 150 গ্রাম, এটা মনে রাখতে হবে। এর কাজ কী হবে তাহলে? এর কাজ কী হবে মনে রাখবো? সেরেব্রামের এটা কথা হলো সোজা পথ দিয়ে হাঁটি যাওয়া, সোজা পথ দিয়ে। কোন সোজা পথ? ওই যে রাস্তা, জমিতে আইল থাকে না, জমি আইল সোজা থাকে কিনা বলো তো? সোজাই থাকে, মানে যেদিকে হোক কিন্তু সোজাই থাকে তো, নাকি জমি কি এরকম বাঁকা বাঁকা হয় না, সোজাই হয়। তাহলে এই যে জমির আগ দিয়ে হাঁটি যাওয়া লেখা রাখতে পারো। তা জমির আগ দিয়ে হাঁটতে গেলে কী করতে হয়? নিজের পায়ের ভাষা রক্ষা করতে হয়, কিন্তু নাহলে পড়ে যাবে কিন্তু জমিতে, পানিযুক্ত ধানের ক্ষেত,
তো দেহের এখানে কি করতে হয় বলো তো, যখন হাঁটিয়ে যাচ্ছ তখন কি তোমার অস্থি পেশির কাজ করে কিনা পায়ের? আচ্ছা, অস্থি পেশির চলাফেরা নিয়ন্ত্রণ করে কিন্তু এই ক্ষেত্রে। তারা কি পেশি টানোকে নিয়ন্ত্রণ করবে? অবশ্যই অস্থি পেশি টানো নিয়ন্ত্রণ করে। দেহের ভারসাম্য রক্ষা করতে হয় ও দেহভঙ্গি বজায় রাখতে হয়, দেহের ভারসাম্য দেহভঙ্গি বজায় রাখতে হয় এবং চলাফেরার দিক নির্ধারণ করে। সোজা রাখতে হবে। তাহলে এটা কার কাজ? সেরেব্রাম কাজকে সোজা পথে হাঁটিয়ে যাওয়া। তাহলে এখানে সোজা পথে হাঁটিয়ে যেতে আমাদের অস্থি পেশির তাহলে নিয়ন্ত্রণ করতে হয়, পেশির টান নিয়ন্ত্রণ করতে হয়, দেহের ভারসাম্য বজায় রাখতে হয়, দেহের ভঙ্গি বজায় রাখতে হয় এবং একটা সোজা পথে হাঁটিয়ে যেতে হয়, মানে দিক নির্দেশ করতে হয়। ওকে, তাহলে এই কথাগুলো দিয়ে মনে রাখতে পারবে না? একটা হলো তুমি সিমামকে সাপোর্ট দিলা, একটা সোজা পথ দিয়া হারিয়ে গেলা, আরেকটা হলো প্রেম ভালোবাসা, আরেকটা হলো আমাদের সকল উন্নত বৈশিষ্ট্য। শেষ। তাহলে সেরেব্রাম এবং সেরেবেলামের মধ্যে পার্থক্য পড়ে নিবা, ঠিক আছে? এখন হলো পন্স। তারপরে এই পন্সটা কি? এটা হলো হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত। কি ম্যাটার? এগুলো ছিল গ্রে ম্যাটার। হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত। সেরেব্রামের অঙ্কীয় দেশে মেডুলার সামনে। তার বিষয়টা হলো এরকম থাকে নিচে। তা উপরে কি ছিল বলো তো? সেরেব্রাম হেমিস্ফিয়ার দুই পাশে দুইটা জায়গাটা দিলাম, দুই পাশে ছিল আর কি। জায়গা করে দিলাম, সমস্যা আছে? ওকে, ছবি ওরা কি জানে কি কেমন অ্যাড করতে হয়? অনেক পার্ট আছে। সো যাই এখানে এইভাবে যাবে, এবার অনেক ব্যাপার সেপার আছে। যাই তো এটা হলো কি সেরেব্রাম। তো এর সাথে ভেতরের দিকে একটা ব্রেইন স্টেম যুক্ত থাকে। ব্রেইন স্টেম মানে খুঁটি, ব্রেনকে ধরে রাখে, এরকম জিনিস আছে, নিচের থেকে ভেতর থেকে আসে এইভাবে। তো খুঁটিটাকে যদি আমরা এভাবে নেই, এটা দেখা যায় এরকম মাথার দিকে এরকম একটু প্রশস্ত এরকম, বুঝছো? এইটাকে বলা হয় পন্স। তারপরে কি বলো? মেডুলা অবলম্বনটা এইটুকু। আর এর সাইডে কি থাকে বলো তো? সেরেবেলাম থাকে। দুই পাশে দুইটা অংশ এইভাবে মানুষ থাকে, পিছনে এইভাবে লাগানো থাকে। ওকে, তাহলে এটাই হলো পন্স। তাহলে এটা হলো হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত সেরেব্রামের অঙ্কীয় দেশে। সেরেব্রামের অঙ্কীয় দেশে মেডুলার সামনে দিকে অবস্থিত একটি স্ফীত পিণ্ডাকার গঠন, বুঝছো? এতে বিদ্যমান পুরো স্নায়ুতন্ত্র, সেরেব্রাম, মেডুলা এবং সেরামের সাথে কি থাকবে? যুক্ত। তাহলে কার সাথে যুক্ত থাকে? একসাথে পিছনে সেরেব্রামের সাথে যুক্ত থাকবে, আবার কি নিচের দিকে মেডুলার দিকে, আর উপরে কার সাথে? সেরেব্রামের সাথে যুক্ত থাকবে। বুঝতে পারছো? এই জিনিসটা দেখো, এর উপরে কি বলো তো? উপরে সেরেব্রাম, এই সাইডের দিকে কি, পিছনের দিকে কি বলো তো? সেরেব্রাম, নিচের দিকে কে? মেডুলা। তাহলে তিনটার সাথে যুক্ত থাকে, কানেক্টেড করে। পন্সের মধ্য দিয়ে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মধ্যে বিদ্যমান স্নায়ুতন্ত্র আড়াআড়িভাবে একে অপরের মধ্যে অতিক্রম করে। মানে কি? এটা ব্রেন। তাহলে এইরকমভাবে এটা কি আছে এখানে? মনে করো এটা আছে পন্স, এটা হলো মেডুলা অবলম্বনটা, এটা কর্নিয়াস কি বলতে? স্পাইনাল কর্ড। এখন এই যে তথ্যটা কীভাবে যায়? এইখান তথ্যটা এইভাবে আসে, এইভাবে যায়, এখান তথ্যটা এইভাবে আসে, আড়াআড়িভাবে যায়, বুঝছো? ওই যে বামটা ডানে যায়, ডানটা বামে যায়, এরকম। তাহলে এটা কোথায় গিয়ে আড়াআড়ি হয় বলো তো? এই জায়গায় আড়াআড়ি হয় না? তো পন্সে গিয়ে আড়াআড়িভাবে একেবারে অতিক্রম করে। এই আড়াআড়ির অতিক্রমের কারণে মস্তিষ্কের বাম অংশ দেহের ডান অংশকে এবং ডান অংশ বাম অংশকে নিয়ন্ত্রণ করে। তাহলে কাজ কি? রিফ্লেক্স সেন্টার কোথায়? যেখানে গিয়ে দুইটা জিনিস মিলিত হয় সেখানে তো রিফ্লেক্স হয়, তাই না? এটা বুঝবা, দুইটা জিনিস মিলতো। যেমন আমরা চোখে একটু পরে পরে বলবো যে মানে আলোক রশ্মি কী হয় যখন যায় লেন্সে আপতিত হয়, আপতিত হওয়ার পর একটা বিন্দুতে গিয়ে পড়ে মিলিত হয়, তাই না? তো ওখানে কি হয়? রিফ্লেক্সের তৈরি হয়। এটা ঠিক এমনটা জিনিস মনে রাখবো, যেহেতু এখানে গিয়ে নার্ভ দুইটা আড়াআড়ি হয়, তার মানে এটা রিফ্লেক্স হয়। তো রিফ্লেক্সের বা প্রতিবর্ত কেন্দ্রকে পন্স, এবং এটা শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে। এগুলো দেখবো, শ্বসনের ক্ষেত্রে দেখবো, ওগুলো আছে। শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসাবে কাজ করে, তাই না? স্পাইনাল কর্ডের এবং মস্তিষ্কের মধ্যে কি কানেকশন করতে পারে কিনা? ওকে, মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবাদ প্রেরণ কেন্দ্র হিসাবে কাজ করে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে মানে তথ্যটা আসে এখান থেকে তো ব্রেনে যায়, তো এটা কেন্দ্র হিসাবে কাজ করে।
ওকে, মেইনলি প্রতিবর্ত যে কেন্দ্র এটা মনে রাখতে হবে, শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, এটা আমরা ওই শ্বসনের ক্ষেত্রে গিয়ে পড়বো, সো বুঝতে পারবা। মেডুলা এবং অবলঙ্গটা অর্থাৎ নিচেরটা বোটাটা আর কি, বুঝছো? অর্থাৎ মস্তিষ্কে যদি একটা ফল ধরো পুরাটাকে, মেডুলা অবলঙ্গটা তার হলো বোটা। তাহলে এইটি পন্স এর নিচে কিনারা ঘেঁষে অপসারিত অনেকটা কিসের মতো, পিরামিড আকৃতির দণ্ডাকার, লম্বা হলে 3 সেন্টিমিটার, চড়াটা এগুলো দরকার নেই। এটা কাজ কি? হৃদস্পন্দন, শ্বসন, গলদ, বিকাশী, রক্তবাহিকা সংকোচন, কত ধরনের কথা, এগুলো কি কঠিন না মনে রাখা? তাহলে একটা সহজ উপায় বলি, সবগুলোর শেষে অন লাগাই দাও, যার মধ্যে অন আছে সেটাই এর মধ্যে হবে, এটা একটা জিনিস, সহজ জিনিস। তাহলে কি স্পন্দন অন আছে না, শ্বসন, গলদকরণ, কাশন, বুঝছো? কাশন, সংকোচন, রক্তক্ষরণ নাকি নালাক্ষরণ, তারপরে বমন, তারপরে লিখবা মনে রাখবা মলত্যাগন, নদী যুক্তি করে দিবা মলত্যাগন, তারপর রক্তচাপটা একটা স্পেসিফিক আলাদা রাখবা, না এটা দেওয়া যাবে না, এটা আলাদা রাখবা। তারপর পোস্টিং পেস্টালসিস এগুলো মনে রাখবা একটু আলাদা করে, তারপরে করে, তারপরে শেষিত সুষমাঙ্গন এবং মস্তিষ্কের মধ্যে। হ্যাঁ পরে এলা ফোন দেব, পরে এলা ফোন দেব। আর এটা তো অবশ্যই সুষমাকণ্ড এবং মস্তিষ্কের মধ্যে কি করে, যশোত্ব রক্ষা করে, তাই না? তাহলে এটা তো জানি যে এটা তো হয়েছে যে সুষমাকণ্ড এবং মস্তিষ্কের মধ্যে কি করে, সংযোগ রক্ষা করে, তাই না? তাহলে এই যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আর একটা কি বলতো পেরিস্টালসিস, পোস্টিনিয়াল পেরিস্টালসিস করে থাকে। আর বাকিগুলো তো সবই কি অন দিয়ে, অন দিয়ে কিন্তু অন বাকিগুলোতে নাই, বুঝছো? এই জন্য বল এমসিকিউতে আসে মেডুলা অবলঙ্গটার মধ্যে কোন কাজগুলো হতে হবে, কোন কাজগুলো করে থাকে, দেখবা অন যেগুলো আছে সেগুলো অবশ্যই হবে। তারপর দেখো মধ্য মস্তিষ্ক, পন্স এবং মেডুলা অবলঙ্গটা একত্রে কি বলা হয়, ব্রেন স্টেম, বুঝছো? বলা এটা মনে রাখবা, ব্রেন স্টেম কি কিন্তু রাখবেন। তার মস্তিষ্কের ভেন্ট্রিকল, গহ্বর ও প্রকোষ্ঠ, মস্তিষ্কের ভিতরে কিছু গহ্বর থাকে, এদেরকে কি বলা হয়, ভেন্ট্রিকল বলা থাকে। এগুলোতে তরল দেওয়া পূর্ণ থাকে, মানে কি সেরিব্রাম ফ্লুইড দেওয়া পূর্ণ থাকে, বুঝতে পারছো? ওকে, এই যে এগুলো দেখো, এগুলো কয়টা আছে বলো তো? 4টা আছে। এই যে এখানে দেখো, এই যে একটা উপরে একটা, কয়টা হলো, দুইটা পাশে থাকে, দুই পাশে দুইটা থাকে, বুঝছো? বড়, তাহলে 1 2, আর একটা এই যে মাঝে থাকে, এটা হলো 4 নাম্বার, কয় নাম্বার, 3 নাম্বার। আরেকটা দেখো এই যে নালী আছে একটা কানেক্টেড থাকে, এটা হলো একটা, কয় নাম্বার হলো, 4টা, বুঝছো? তাহলে পাশেও থাকবে 2টা। তাহলে এই যে গহ্বর মস্তিষ্ক কয়টা আছে বলো তো? তাহলে মস্তিষ্কের গঠন নিরেট নয়, এর অভ্যন্তরে তলপূর্ণ গহ্বর থাকে। গহ্বরগুলোকে কী বলা হয়, ভেন্ট্রিকল বলে। তো মানুষের মস্তিষ্কে 4টি ভেন্ট্রিকল দেখা যায়, 2টি হলো পার্শ্বীয় ভেন্ট্রিকল 1 2, তারপরে মাঝেরটা হলো 3 নাম্বার, নিচেরটা হলো কয় নাম্বার, 4 নাম্বার, বুঝতে পারছো? ওকে, পার্শ্বীয় ভেন্ট্রিকল। তাহলে অগ্র মস্তিষ্কের 2টি সেরেব্রাল হেমিস্ফিয়ার, কালকে তোমাদের গিয়ে দেখি অবস্থা খারাপ, ঘুমাই নিয়ে যাচ্ছে, বুঝছো? হ্যাঁ 2টাই তো শেষ করেছে কি জানি কেমন, ওই যে মাঝে একটু গ্যাপ আছে, কিন্তু ওই যে গেল কি যেন নাম, মরিও না, তো ওই তো বাসায় ঢুকলো, প্রথম পড়ায় শেষে বাসায় ঢুকলো, আর ওই যে ওখানে নিশুর বোন দেখবে আর কি, আসবে তখন তো শেষ হয় না, তারপরে কিন্তু ওইটুকু নাই, কিংবা কান কাটলে কি হবে না, এগুলো ওটা আসলে আলাদাভাবে আসছে, তো কাহিনীটা বুঝছেন না? হ্যাঁ কাহিনীটা বুঝছি, বাট ওখানে একটু গ্যাপ খাই গেছে, যে আসলে জেলে কেন গেল, তো এটা ফ্ল্যাশব্যাকে দেখানো ছিল না, এই জন্য জেলে গেল, দেখে না কিন্তু যে কেন কান কাটলে কীভাবে আর কেন জেলে গেল, আর এই পাশে আবার ওই ভালো হলো কীভাবে, তাই তো ওই যে গাড়ি ড্রাইভার, দেখছো কি এগুলো ভালো হয় কিনা? দেখছি, পুরাটাই দেখছি, বাট ওইভাবে অনেক আগে দেখছি আমি, এটা কম করি 9 দেখছি, 10 শুরু দিকে দেখলাম। তোমরা তো আমি রিকমেন্ড করে দিচ্ছি, আমি মেলা আগে দেখছি। আর দেখো তাহলে দেখো পার্শ্বীয় ভেন্ট্রিকল, তো অগ্র মস্তিষ্কের 2টি সেরেব্রাম হেমিস্ফিয়ার কেন্দ্রভাগে অবস্থিত ভেন্ট্রিকল 2টাকে কী বলা হয়, পার্শ্বীয় ভেন্ট্রিকল বলা হয়। 11 দেখিও, বুঝছো?
আর যে রাজশাসন দেখা নাই ওটা দেখিও, ইউটিউবে পাওয়া যায়। তাহলে দেখো তৃতীয় ভেন্ট্রিকল, তাহলে এই যে মাঝেরটাকে কি বলা হয় বলো তো? অগ্র মস্তিষ্কের দুটি থ্যালামাসের মধ্যবর্তী গহ্বরকে বলা হয় তৃতীয় ভেন্ট্রিকল। ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র বা ফোরামেন অফ মনরো দ্বারা এটি পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে কি থাকে? যুক্ত থাকে। অর্থাৎ এইগুলা পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে কি থাকবে? একই সাথে ইন্টার কানেক্টেড থাকবে। কিসের মাধ্যমে? ফোরামেন অফ মর্নের মাধ্যমে, বুঝছো? সাইডে প্রায় অনেক ছিদ্র আছে, তোমাদের এগুলো লাগে না। তো ফোরামেন অফ মর্নের মাধ্যমে কার সাথে যুক্ত থাকে? পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। চতুর্থ ভেন্ট্রিকলটা নিচের দিকে কন্টিনিউয়াসলি, এটি পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান করে, বুঝতে পারছো? পিছন থেকে পশ্চাৎ মস্তিষ্কের দিকে অবস্থান করে। এটা অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস এর মাধ্যমে এটি তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। অর্থাৎ যে ছিদ্রের সাথে যুক্ত থাকে তাকে কী বলা হয়? অ্যাকুইডাক্টস অফ সিলভিয়া। এই যে এই নিচের দিকে আসছে, এই যে দিকে অ্যাকুইডাক্টস অফ সিলভিয়া, এই জিনিসটা এটি হলো চতুর্থ ভেন্ট্রিকল। আর এই যে ক্যানেলটা হলো কী বলো তো? অ্যাকুইডাক্ট অফ ডাক্ট ক্যানেল। কিসের ডাক্ট? সিলভিয়া, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়া বলা হয়। মনে রাখবো। তাহলে কয়টা দেখলে ভেন্ট্রিকল বলো তো? কী কী বলো তো? একটা তৃতীয়, একটা হলো চার না। ওকে, পার্শ্ব দুইটা তৃতীয় সাথে যুক্ত হয় কিসের মাধ্যমে বলতো? ফোরামেন অফ মনরোর মাধ্যমে, বুঝছো? আর এই যে তৃতীয়টা চতুর্থের সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে? একটা ডাক্টের মাধ্যমে, ডাক্ট অফ কী বলতো? অ্যাকুইডাক্ট অফ সিলভিয়া, সিলভিয়াস, সিলভিয়াস। কথা বলতে বলতে যাও। বড় বল দিচ্ছে অনেক। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ, অর্থাৎ ব্রেনের ভেতরে তরল পদার্থ যেটা, এটার কাজ কী বলো তো? এটা মস্তিষ্ককে ভাষায় রাখে। 1.5 কেজি ওজনকে 50 গ্রাম ওজন ফিল করে। আর কি কাজ? আরও অনেক কাজ আছে এখানে, মস্তিষ্ক দেয় নাকি? ধরতে পারে এরকম যে হ্যাঁ, এই যে আঘাত থেকে রক্ষা করে, এটা একটা হলো শক অ্যাবজর্পশন করে, আবার বিভিন্ন আমাদের পুষ্টি উপাদানও পরিবহন করে। সো বাড়িতে আঘাত দিচ্ছি, এই প্রেশারটা বলটা অবজর্ভ করে নিতে পারে। তো মস্তিষ্কে ভেন্ট্রিকল সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী সাব অ্যারাকনয়েড স্থানের মধ্যে অবস্থিত এক প্রকার স্বচ্ছ বর্ণহীন এবং হলো পরিবর্তনীয় টিস্যু রসকে পরিবর্তন হয়ে দিয়েছে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্কের মেরুর বলে পরিবর্তনীয়, পরিবর্তনশীল। পরের বার চেঞ্জ করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ মূলত মস্তিষ্কের ভেন্ট্রিকলের কোরোয়ের জালিকা থেকে তৈরি হয়। অর্থাৎ এই যে ভেন্ট্রিকলগুলো আছে না, ভেন্ট্রিকলের প্রাচীরে এক ধরনের জালিকা আছে, সেখান থেকে মেনলি এগুলো তৈরি হয়ে ক্ষরণ হয়, বুঝতে পারছো? তো এই ভেন্ট্রিকল থেকে আবার ভেন্ট্রিকলের প্রাচীরে কিছু ছিদ্র আছে, ওইগুলো দিয়ে আবার ওই যে আমাদের ওই যে মেনিনজিসের লেয়ারে চলে যায়, গ্যাপগুলোতে, বুঝতে পারছো? কিছু কিছু সিএসএফ আর এবার কোথায় যায়? মস্তিষ্কে যায়, আবার স্পাইনাল কর্ডে যায়, বুঝছো? ওই যে সিএসএফ পরীক্ষা করা হয় মেয়েদের, কীভাবে চলে হয় বলো তো? বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন রোগীদের ক্ষেত্রে, যেমন মৃগী রোগের থেকে, মানে কী রোগ, মৃগী রোগ বা কী বলি, সিজার, সিজার মানে কি? সিজার মানে কি? সিজার মানে কি বলো তো? হ্যাঁ না, ওই না, কাফনে যে আছে আর না, মৃগী রোগ যেটা বলা হয়, সাথে আরেকটা কি যেন আছে, আরে কাফে না, একদম খিচুনি, খিচুনি, হ্যাঁ, ওটাই বলা হয় সিজার বলা হয়, মেডিকেল টার্ম সিজার। আচ্ছা, তাহলে এই যে কিছু পরিমাণ সিএসএফ ইপেনডাইমাল কোষ থেকেও খরিত হতে পারে। এটা কোন কোষ? এপিনডাইমাল কোষ একটু পরে আসবে না, নিউরোগ্লিয়া। মেনিনজেসও কী করে বলো তো? এই ফ্লুইড ক্ষরণ করে, মেনলি এখান থেকে ট্রান্সফার হয়ে ওখানে যায়, বুঝছো? এগুলো আছে ফ্লোচার্ট আছে, এগুলো তোমার লাগবে না। এর পানির পরিমাণ পানির মতো স্বচ্ছ, তবে এতে কিছু লিম্ফোসাইটও থাকে, যেটা কী করে বলো তো? রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করে, তাই না? ওকে, এটি মৃত ক্ষারীয়, পিএইচটা মনে রাখবা। এর আপেক্ষিক গুরুত্ব কত? পানির থেকে বেশি, মানে কি এর ঘনত্ব পানির থেকে বেশি। প্রাপ্তবয়স্ক মানুষের দেহের পরিমাণ কত? এটা দেখে রাখবা। ক্ষরণের পরিমাণ ডেইলি খুব বেশি, অল্প
অল্পই, বেশি না তো। 500 মিলিলিটার ক্ষরণ হয়ে থাকে, মিলিলিটার। এতে প্লাজমায় অবস্থিত সব উপাদানই থাকে। তাহলে এটি সর্বদা পরিবর্তনশীল এবং এটি সর্বদা ক্ষরিত এবং শোষিত মানব দেহে ভাই এটার পরিমাণ 150 থেকে 140 থেকে 150 মিলিলিটার, ক্ষরণ হয় 500 মিলিলিটার হুম একদিন। মানে ক্ষরণ হয়, এটা আবার কাজ হয় না, এর কাছে করে কারণ আবার হয়, শোষিত হয়, শোষিত হয়। ক্ষরণ হয়, শোষিত হয়। ওই যে মূত্রের মতো, মনে করো তুমি 1.5 লিটার একদিনে করো, এখন তুমি কি একবারেই করো? আস্তে আস্তে ইয়া হয়। দেখো, তাহলে দেখো এই যে কাজগুলা কি কি এই বিষয়টা কাজ হলো আগে 150 মিলিলিটার উৎপন্ন হয় 500, বুঝছো? এই জন্য বলছি। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভেতরে এবং বাইরে উভয় স্থানের, দেখো আমাদের রক্তে পানির পরিমাণ কতটুকু বলো তো? 90 কত লিটার? কত লিটার? 4 থেকে 6 লিটার মতো রক্ত থাকে। 4 থেকে 6 লিটার, তুমি প্রসাব করো কয় লিটার? 2 লিটার 1.5 লিটার, 2 লিটার করতে পারবে, তাই না? তুমি 26 ml মতো আমরা দেখাই হিসাব না, এরকম সর্বোচ্চ 2600 আমি এগুলো দেখাই। 400 তো এরকম সহজা 500 থেকে 500 ml প্রসাব করলে নর্মাল, বুঝছো, দিনে। তো এর যেমন করে 1 লিটার তুমি প্রসাব করলা, তোমার পানির পরিমাণ যা আছে তার তো মোটামুটি কাছাকাছি গেল 5 বার। 2 দিনে তুমি তোমার রক্ত শেষ করে দিতা। বাট এই রক্তের মধ্যে পানিটা কই থেকে যায়? আমরা যে পানিটা খাই ওটা কিন্তু যায় ডেইলি, টার্নওভার হয়ে থাকে। কি বলবো, তাহলে এরকম সর্বোচ্চ 2600 এরকম পর্যন্ত হয়, এরকম হয়। তাহলে দেখো কিন্তু মানে ওটা 500 যদি হয় ml, সেক্ষেত্রে চাপ হয় আর কি, বুঝছো? এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভেতরে এবং বাইরে উভয় স্থানে অবস্থানের জন্য এটি যান্ত্রিক চাপের সমতা। হ্যাঁ, যান্ত্রিক চাপ বলতে বাইরে থেকে প্রেশার দিলে সেই চাপটা সহ্য করে, বুঝতে পারছো? ওকে, যান্ত্রিক চাপ, যান্ত্রিক শক্তি বোঝো? গতি শক্তি আর বিভব শক্তি। বাইরে থেকে যে ধাক্কা দিলে এটা একটা কি গতি, কোনো কিছু রাখলা সেটা কি বিভব, তো এরকম একটা বিষয় যে যান্ত্রিক চাপের সমতা রক্ষা করে আর কি। কারণ এটা কি মস্তিষ্কের ভেতরে আছে, বাইরেও আছে। বাইরে কোথায়? মেনিনজিসের লেয়ার আছে না, অ্যারাকনয়েড স্পেস আর অ্যারাকনয়েড স্পেস, ওগুলোতে কি ছিল? সিএসএফ ছিল না? আর ভেতরে তো ভেন্ট্রিকলগুলোতে আছেই। সো থাকার কারণে কি করে? যান্ত্রিক চাপের সমতা রক্ষা করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, আজকে আমার মুক্তি কথা বেরোচ্ছে না কেন, ওই ব্যাসটা পড়াইলাম, পরীক্ষা ছিল, পরীক্ষা নেওয়ার পরে পড়াইতে ধরছি, কথা বলি একটা হয় একটা, পরে আসলাম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন বিপাকজাত পদার্থ অপসারণ করে, স্নায়ুকোষকে পুষ্টি দ্রব্য এবং অক্সিজেন সরবরাহ করে। কারণ এগুলো তো থাকে, তো পানিতে থাকে, এগুলো পুষ্টি, এগুলো সরবরাহ করে। মস্তিষ্ককে ভাসিয়ে রাখে, যেটা বললাম যে প্রকৃতি দর্শন কত 150 গ্রাম থেকে 50 গ্রাম এ হ্রাস করে। হ্যাঁ, কত? ও 150 গ্রাম বলছি, 1500 গ্রাম থেকে 150 গ্রামে হ্রাস করে। এতে অবস্থিত শ্বেতকণিকা স্নায়ুতন্ত্রকে জীবাণু হাত থেকে কী করবে, রাখবে। কারণ এই যে এখানে কী থাকে, প্লাজমার উপাদানগুলো থাকে। কী থাকে বলো তো? ম্যাক্রোফেজ থাকে, এটা কী করবে? জীবাণু দখল করে। ওকে, এই যেগুলো কাজ দেখবো, সেরিব্রাম, থাইলামাস, সাধারণ এগুলো দেখবো। কাল তো আর নাই, মানুষের করোটিড স্নায়ু দেবো, আমি মুছতে দেবো, এইগুলা মুছতে দেবো। যে 12 জোড়া অলফ্যাক্টিভ অপটিক অকুলোমোটর, টকলেয়ার, টাইজেমিনাল, অ্যাবডুসেন সেরিয়াল, ভেস্টিবুলার ককলিয়ার, গ্লোসোসেঞ্জিয়াল, ভেগাস, স্পেন্ডাক্সেরি, হাইপোগ্লোসাল। 12টা নাম মুছতো সিরিয়ালি, কোনটা কয় নাম্বারে একদম মুছতো। উৎস শাখা এগুলো মুখস্থ করা লাগবে। এগুলো একটু পরে রাখবা, এগুলো মুছতে পারো যতটুকু পারো। আমি তারপর বুঝাই দেবো, সহজ করে দেবো, বুঝছো? ঠিক বলে দেবো। কালকে কি কি ধরবেন? নেক্সট দিন এটা সবই ধরো তোমাকে। আসলে যতগুলো পড়াইছে মনে করেন